আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে আপনারা জানেন যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি আবির্ভাব হয়েছিলেন সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শরীফ ওসমান হাদী, তিনি নিহত হওয়ার পর তার খুনিরা ভারতে চলে গিয়েছেন। সাংবাদিক জুলকারনাইন সায়ের এই বিষয়ে কিন্তু বিভিন্ন তথ্য দিয়েছিলেন। সেই তথ্যটা যেন অবশেষে সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে গত রোববার, যে ভারতের যেই কলকাতার, বিশেষ করে কলকাতার যে স্পেশাল পুলিশ রয়েছে তারা সে শরীফ ওসমান খুনির মানে শরীফ ওসমান হাদির যে খুনি রয়েছে ফয়সাল করিম, সেই ফয়সাল করিম সহ তার আরেক সহযোগীকে দুজনকে গ্রেপ্তার করেছে। এখন আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দর্শক। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের যে সমস্ত ঘটনাগুলো ঘটে, বিশেষ করে এই যে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যে সমস্ত কাজগুলো যায়, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পক্ষে নয়, বা যে সমস্ত অন্য যে কোনো কেউ যে কোনো ঘটনা ঘটাক সেটার দায় কিন্তু এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে দায়গুলো যাচ্ছে সে দায়গুলো কিন্তু ভারতের উপরে চাপানো হচ্ছে বা ভারতের উপরে চাপা, এবং বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে ওইটারগুলোর দায় অধিকাংশই আওয়ামী লীগের উপরে চাপানো হচ্ছে। এখন শরীফ ওসমান হাদী নিহত হওয়ার পর বা গুলিবিদ্ধ হওয়ার পর যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছিল যে শরীফ ওসমান হাদীকে খুনি এখানে হত্যা করা হয়েছে, এখানে হত্যার পরে সেই খুনি ভারতে চলে গিয়েছে, তাতে ভারতের কি লাভ সেটা আমরা জানি না। কিন্তু আমাদের দেশের আমাদেরই কোনো ভাইরা সেটা প্রচার করতে যেন এটা ভারত করিয়েছে। এখন শরীফ ওসমান হাদীকে খুন করে বা হত্যা করে ভারতের কী লাভ সেটা আমার মাথায় আসে না। যদি আপনার মাথায় আসে সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কেননা শরীফ ওসমান হাদী বাংলাদেশ সেনাবাহিনীর এমন কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল না, বা শরীফ ওসমান হাদী বাংলাদেশের এজেন্ট ডিসিশন মেকিংয়ের কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল না। শরীফ ওসমান হাদী এমন কোনো ভিআইপি ব্যক্তি ছিল না যে যাকে হত্যা করে ভারতের অনেক লাভ হতে পারে। আমাদের দেশে অনেকেই দেখবেন দু একটা কথা বলে হিরো সাজতে চায়, যে হিরো সাজতে চাওয়ার কারণে তিনি ভারত বিদ্বেষী হওয়া বা ভারত বিরোধিতা করা মানে তাদের একটা বাংলাদেশের একটা গোষ্ঠীর ভিতরে, ধর্মীয় যে একটা গোষ্ঠী রয়েছে তাদের ভিতরে একটা জনপ্রিয়তা পাওয়া, এরকম একটা ভাব কিন্তু বাংলাদেশে রয়েছে। সুতরাং শরীফ ওসমান হাদী কিন্তু সেই ভাবটা বা সেই আবহাওয়াটাই কিন্তু ঘা ভাসিয়েছিলেন। সুতরাং তিনি ভারতের বিরুদ্ধে দু একটা কথা হয়তো বলেছিলেন, কিন্তু এই দু একটা কথা বলার কারণে ভারত যেন সরি ভারত যেন তাকে হত্যা করাবে বা হত্যা করার জন্য চেষ্টা করবে, এটা আসলে মেনে নেওয়ার কোনো কারণ নেই। কেননা বাংলাদেশে এর থেকেও অনেক বেশি, অনেক বড় বড় মাপের নেতারা ভারত সম্পর্কে কথা বলেন, ভারত সম্পর্কে মন্তব্য করেন, ভারতকে গালি দেন, কিন্তু ভারত তো তাদেরকে হত্যা করে না। সুতরাং শরীফ ওসমান হাদীকে হত্যা করার ভারতের কোনো কারণ ছিল বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমাদের দেশের দক্ষিণপন্থী যে সমস্ত রাজনীতিবিদগণ রয়েছেন, যারা রাজনীতি করেন, তারা কিন্তু এই শরীফ ওসমান হাদীর বিষয়টা কিন্তু, হত্যার বিষয়টা কিন্তু ভারতের গাড়ে চাপাতে চেয়েছেন। কিন্তু একটা সময় তারা আবার এই শরীফ ওসমান হাদীর খুনের বিষয়টা কিন্তু বিএনপির নেতা মির্জা আব্বাসের দিকেও চাপাইতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই ক্ষেত্রে হয়তো তারা সফল হননি। কেননা আমরা অনেক সময় বলেছি, আমরা অনেক ভিডিও বানিয়েছি এই সমস্ত বিষয়, সেখানে আমরা দেখে আসতে চেয়েছি যে মির্জা আব্বাস এই যে শরীফ ওসমান হাদীকে খুন করে মির্জা আব্বাসের জয়লাভ করার দরকার নেই, শরীফ ওসমান হাদীকে হত্যা ছাড়াই মির্জা আব্বাস এখানে জয়লাভ করবেন, এখানে জনপ্রিয়তা, এটা কিন্তু আমরা বলেছিলাম। এবং অবশেষে আমরা দেখলাম যে গতকালকে, অর্থাৎ গত রোববারের এই যে কলকাতাতে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদীর খুনে যিনি ফয়সাল করিম সহ তার আরেক সহযোগী, তারা কলকাতা পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে সেই স্পেশাল ব্রাঞ্চের কাছে ধরা খেয়েছে বা তাদেরকে গ্রেপ্তার করেছে। এখন গ্রেপ্তার করার পরে তাদেরকে হয়তোবা দেশে পাঠানো হবে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু এই যে শরীফ ওসমান হাদীর হত্যার বিষয়টা নিয়ে বাংলাদেশে যে সমস্ত জলগলা হলো, যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, এখন এই সমস্ত কথাবার্তার বিষয়গুলো হয়তোবা আমরা জানতে পারবো, বা যে সমস্ত কনস্পিরেসি থিওরিগুলো বাংলাদেশে চলমান ছিল এই সমস্ত কনস্পিরেসি থিওরিগুলো সম্পর্কে আমরা হয়তো জানতে পারবো। ফয়সাল করিমকে যখন আদালতে নিয়ে আসা হবে, ফয়সাল করিম যখন তিনি তার জবানবন্দি দিবেন, জবানবন্দি থেকে হয়তো আমরা সকল বিষয় বিস্তারিত শুনতে পারবো। তাকে কারা ভাড়া করেছেন, কেন তিনি তাদেরকে হত্যা করেছেন, বা শরীফ ওসমান হাদীকে হত্যা করেছেন, কেনই বা তিনি শরীফ ওসমান হাদীর সাথে মিশেছেন, অর্থাৎ তার দলে মিশে তার খুব কাছের বা ঘনিষ্ঠজন হিসেবে আবির্ভূত হয়েছিলেন, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারবো।
এখন এই আমরা চাইবো বা আমরা চাই কলকাতা পুলিশ তাকে, অর্থাৎ এই যে বাংলাদেশের সাথে তাদের যে বন্দি বিনিময় যে চুক্তি রয়েছে সেই চুক্তির অধীনে তারা এই যে শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিমকে তারা এখানে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে, এই বিষয়টাই আমরা চাইবো। এখন বাংলাদেশে আসলে বাংলাদেশের যে আইনি কাঠামো রয়েছে, বাংলাদেশের যে আদালতের যেই কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে আমরা চাইবো যে এই ব্যক্তির বিচার হোক, এই ব্যক্তি প্রকৃত খুনি কিনা সেগুলা যাচাই বাছাই করে তাকে এখানে বিচার করা হোক। আর যেটা আমরা চাইবো যে আসলে আইনের দৃষ্টিতে যারা এই যে অপরাধী তারা অবশ্যই শাস্তি পাক, কোনো নির্দোষ যাতে শাস্তি না পাক। যে সেক্ষেত্রে যদি ফয়সাল করেন যদি নির্দোষ হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি মুক্তি পাক, এইটাই আমরা চাইবো। কিন্তু কোনো নির্দোষ যাতে সাজা না পায়, আবার কোনো মানে দোষী যাতে এখান থেকে বের হয়ে যেতে না পারে। কেননা শরীফ ওসমান হাদির যে খুনি তার বিচার তো অবশ্যই করা উচিত। আপনি কি মনে করেন দর্শক? কমেন্টে লিখে জানাতে পারেন।